সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবারও নতুন একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমার আজকে আমার সাথে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমাদের সাথে আজকে আমার লেসন নাম্বার 6। তোমরা থার্ড ইয়ার বিবি অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্টে যারা আছো তাদের পরিসংখ্যানের আজকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমরা আজকে দেখতে পারবে। আমি তোমাদের সাথে আছি মিজানুর রহমান, লেকচারার, গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। তাহলে আজকে যে টপিকসটা সেটা হচ্ছে আজকে তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন, এছাড়া বায়োনমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আরো ডিটেইলস জানবো। কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন সম্পর্কে যেগুলো আমাদের ম্যাথ রয়েছে সেগুলো শিখবো। নরমাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা তো শিখবো। তাহলে আজকে ক্লাসটা যদি আজকে লেকচারটা তোমরা যদি কমপ্লিট করো, তোমরা যে জিনিসগুলো আয়ত্ত করতে পারবা সেগুলো হচ্ছে ডিফাইন প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমরা সম্ভাবনা এবং সম্ভাবনা তোমরা সম্ভাবনার বিন্যাস সম্পর্কে জানতে পারবা। নো অ্যাবাউট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন্ড ইটস ফর্মুলা। তোমরা দ্বিপদী বিন্যাস এবং এর বিভিন্ন রকম ফর্মুলা, সুবিধা অসুবিধা এবং এই সম্পর্কে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো তোমরা জানতে পারবা। নো অ্যাবাউট পয়সন ডিস্ট্রিবিউশন এন্ড ইটস ফর্মুলা। তোমরা পয়সন ডিস্ট্রিবিউশন এবং এটার ফর্মুলা জানতে পারবা। নো অ্যাবাউট নরমাল ডিস্ট্রিবিউশন এবং নরমাল ডিস্ট্রিবিউশন সম্পর্কেও জানতে পারবা। এবং এই অধ্যায়ের সাথে জড়িত, এই অধ্যায়ের সাথে রিলেটেড যে ম্যাথ গুলো রয়েছে, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো সলিউশন করতে তোমরা সলিউশন করতে পারবা। এখন এই অধ্যায়টা কমপ্লিট করার জন্য আমাদের শুরুতে বিভিন্ন রকম টার্ম রয়েছে যেগুলো আমাদের এই ম্যাথগুলো কমপ্লিট করতে লাগবে। এখন সেই টার্মগুলো আমাদেরকে শুরুতে আগে জানতে হবে। তো সেই টার্মগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করতে আমাদের জন্য কি হবে, আমাদের সুবিধা হবে। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিটা আসলে কি? প্রবাবিলিটি বা সম্ভাবনা বলতে আমরা কি বুঝি? দেখো, প্রতিদিনই কিন্তু আমরা একটা শব্দের সাথে, আমরা এই প্রবাবিলিটির সাথে কিন্তু প্রতিদিনই আমরা পরিচিত। তুমি যখন এই বর্ষাকালীন সময়ে ঘর থেকে বের হও, তোমার মনে কিন্তু একটা প্রশ্ন জাগে, আজকে বৃষ্টি হতে পারে বা পারে না, আজকে বৃষ্টি হবে অথবা হবে না, এরকম একটা প্রশ্ন জাগে। তুমি যখন পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার সময় তুমি কিন্তু চিন্তা করো যে আজকে তোমরা তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না পারবে না, একটা সম্ভাবনা একটা সৃষ্টি হয়, তোমরা পাস হতে পারবে বা পারবে না, এরকম একটা সম্ভাবনা। তো আজকে বৃষ্টি হবে কি হবে না, অর্থাৎ হয় বৃষ্টি হবে অথবা বৃষ্টি হবে না, এরকম যদি অবস্থা হয় তবে এরকম একটা অবস্থাকে বলা হবে হচ্ছে সম্ভাবনা। যেটা আমরা কি করি, আমরা শিওর বলতে পারি না, তবে সেটা হবে এরকম এরকম আমরা বলতে পারি। তাই আমরা সংজ্ঞায়িত এভাবে করতে পারি সম্ভাবনাকে, probability is the favorable specific ratio of occurring or not occurring of any event। অর্থাৎ কোন ঘটনা ঘটা এবং না ঘটনার অনুকূল হারকেই বলা হলো সম্ভাবনা। অর্থাৎ কোন ঘটনা ঘটতেও পারে অথবা কোন ঘটনা না ঘটতে পারে, এই ঘটা এবং না ঘটার যে অনুকূল হার সেটাকে আমরা বলবো হচ্ছে সম্ভাবনা। এখন দেখো, যখন আজকে আমরা বৃষ্টি হওয়ার জন্য আমরা বললাম যে আজকে বৃষ্টি হতে পারে, তাহলে দেখো এখানে ফেব্রুয়ারি স্পেসিফিক বেশি হচ্ছে। আমাদের এখানে দুইটা উপাদান রয়েছে, টোটাল উপাদান দুইটা, একটা হচ্ছে বৃষ্টি হবে অথবা হবে না, এই দুইটা ছাড়া তো অন্য কিছু আমাদের মধ্যে থাকবে না, হয় বৃষ্টি হবে অথবা বৃষ্টি হবে না। এখন তার সর্বমোট ঘটনার সংখ্যা দুইটি। এখন আমরা বললাম যে আজকে বৃষ্টি হবে, তাহলে আমাদের হওয়ার সম্ভাবনা হচ্ছে একটি। তাহলে এখানে কোন বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটি এবং বৃষ্টি হবে কি হবে না তার টোটাল সম্ভাবনা হচ্ছে দুইটি। তাইলে আমরা বলতে পারি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা হচ্ছে সর্বমোট অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সর্বমোট ঘটনা। এখন এই যে আমরা বারবারই কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, এই যে আলোচনা আমরা করছি, এই আলোচনার মধ্যে কিন্তু বারবারই আমরা একটা জিনিস কিন্তু বলছি, সেই জিনিসটা কি বলছি, আমরা কিন্তু ঘটনার কথা বলছি, ঘটনা বা ইভেন্ট। তো চলো আমরা তাহলে জেনে নেই যে ইভেন্টটা আসলে কি। Event refer to one as more of the possible outcome of doing something।
অর্থাৎ ঘটনা হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে যদি কাজ করো, সেই বিষয় নিয়ে যতগুলো পসিবল ফল তুমি আশা করো, যতগুলো সম্ভাব্য ফল আশা করো, প্রত্যেকটা ফলকেই বলা হয় এক একটি ঘটনা। প্রত্যেকটা ফলকে বলা হয় এক একটি ঘটনা। যেমন আজকে বৃষ্টি হবে অথবা হবে না, তাহলে এখানে ঘটনা হচ্ছে দুইটি। তুমি যদি একটা কয়েনকে টস করো তাহলে ঘটনা হয় কয়েনে হেড আসবে অথবা টেইল আসবে, তাহলে এখানে সম্ভাবনা হচ্ছে দুইটি। তাহলে এই যে এখানে ইভেন্টটা কয়টা? দুইটা ইভেন্ট। তাহলে এটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে আমরা কোনো কিছু পাওয়ার জন্য যখন আমরা একটা কাজ করি তখন যে সম্ভাব্য ফলাফল আমরা আশা করি, সেই সম্ভাব্য প্রত্যেকটি ফলাফলকেই বলা হয় হলো এক একটি ইভেন্ট। এবার এক্সপেরিমেন্ট, দেখো তুমি যখন ইভেন্টটা প্রত্যাশা করবা তার জন্য তোমার দরকার হচ্ছে এক্সপেরিমেন্ট। তাহলে এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্ট বা পরীক্ষণটা কি? The activity that results in or produces an event is called experiment। অর্থাৎ যে কাজের দ্বারা আসলে ইভেন্টটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট। যেমন ধরো আমরা যদি একটা কয়েন টস করি তাহলে এই কয়েন টস করাটা হচ্ছে এক্সপেরিমেন্ট, যার ফলে কিন্তু দুইটা ইভেন্ট সৃষ্টি হবে, একটা হেড ইভেন্ট আর একটা টেইল ইভেন্ট। অর্থাৎ এই যে ইভেন্ট সৃষ্টির জন্য আমরা কি করি, যে কাজটা করি সেটাই হলো এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ। দেখো আমরা দুইটা ইভেন্ট সৃষ্টি করলাম, হেড একটা ইভেন্ট, টেইল একটা ইভেন্ট। এই দুইটা ইভেন্ট সৃষ্টি করার জন্য আমরা কি করেছি, আমরা টস করেছি, তাহলে টসটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। আমরা যদি একটা ডাইসকে আমরা যদি একটা ডাইসকে কি করি, আমরা ছক্কা যদি একটা ই করি তাহলে আমরা ছক্কা যদি আমরা চালানো ই করি, ছক্কার জন্য আমরা কোনো একটা খেলায় যদি ছক্কার জন্য আমরা ই করি তাহলে দেখা যাচ্ছে যে মোট 6টি ঘটনা ঘটতে পারে। এক করতে পারে, ছয়টা ওঠার জন্য চেষ্টা করি তাহলে 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে বা 6 উঠতে পারে। তাহলে এই যে একটা ছক্কা পরীক্ষায় যদি আমরা এইরকম 6 রকম একটা সম্ভাবনা রয়েছে, তাহলে এইখানে মোট ঘটনা সংখ্যা 6টি। তাহলে আমরা এই যে 6টা ঘটনা উৎপাদনের জন্য আমরা ছক্কা চাললাম, তাহলে তাহলে সেটা হচ্ছে আমার ডাইস। তাহলে আমরা যে ডাইসের জন্য যে আমরা ছক্কা খেললাম তাহলে এটাকে বলা হবে হচ্ছে এক্সপেরিমেন্ট। এরপরে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আসলে কি? ইভেন্ট দ্যাট ক্যানট হ্যাপেন টুগেদার ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অর্থাৎ যে ঘটনাগুলো একসাথে ঘটে না সেই ঘটনাগুলোকে বলা হয় হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ধরো আজকে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হবে না এটা বাতিল। তুমি যদি পাস করো তাহলে অবশ্যই ফেল করবে না। তুমি একই সাথে পাসও করলা ফেলও করলা, তা তো হবে না। তুমি ফেল গেলে পাস করবে না, পাস করলে ফেল করবে না। তাহলে পাস করা এবং ফেল করার সম্ভাবনা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আবার তাহলে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি? ইভেন্ট দ্যাট ক্যান হ্যাপেন টুগেদার ইজ কল্ড নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অর্থাৎ যে ঘটনাগুলো একসাথে ঘটতে পারে তাকে বলা হবে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টটা আমরা এভাবে বলতে পারি যে দেখো, ইভেন্ট দ্যাট ক্যান হ্যাপেন টুগেদার ইজ কল্ড নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অর্থাৎ যে ইভেন্টগুলো একসাথে ঘটতে পারে তাদেরকে বলা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা অবর্জনশীল ঘটনা। খেয়াল করো, তোমরা যদি একটা ডাইস নিক্ষেপ করো, তোমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করো তাহলে 6টি ঘটনা ঘটতে পারে। তো যদি এমন হয় তোমাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে এই 6টি ঘটনার মধ্যে ইভেন্ট হওয়ার সম্ভাবনাকে ধরলাম, তোমাদের জোর ইভেন্ট নাম্বার গুলোকে বললাম ইভেন্ট এ, আর ওড নাম্বারকে বললাম হচ্ছে ইভেন্ট বি। তাহলে দেখো ইভেন্ট হলে কিন্তু ওড হবে না, ওড হলে হচ্ছে ইভেন্ট হবে না। তাহলে এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কিন্তু তো তোমাদের আমি একটা যদি আমরা ছক্কা নিক্ষেপ করলাম এবং তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে ইভেন্ট হওয়ার সম্ভাবনা এবং লেস দেন 4 হওয়ার সম্ভাবনা কত, তাহলে দেখো তাহলে এমন হতে পারে যে 2 উঠলো, তাহলে 2টা কিন্তু ইভেন্ট প্লাস লেস দেন 4, তার মানে কি দুইটা সম্ভাবনা আমার একসাথে ঘটলো। আমার ইভেন্ট নাম্বারও উঠলো আবার লেস দেন 4ও উঠলো, সেটা হচ্ছে 2। আবার যদি আমরা 6 ওঠে তাহলে শুধুমাত্র ইভেন্ট নাম্বার উঠলো কিন্তু লেস দেন 4 হলো না। তাহলে দেখা গেল যে এখানে কিন্তু যদি 2 ওঠে তাহলে আমার দুইটা একসাথে হচ্ছে, তার মানে কি একসাথে দুইটা ঘটনা ঘটতেছে।
তো যদি এমন হয় যে একসাথে দুইটা ঘটনা এভাবে ঘটে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে যদি একসাথে দুইটি ঘটনা ঘটে না, যেমন যদি একটা সফটওয়্যার নিক্ষেপে শুধুমাত্র ওড নাম্বার বা শুধুমাত্র ইভেন্ট নাম্বার আমি যদি চাই, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কিন্তু যদি বলি যে সফটওয়্যার নিক্ষেপে ইভেন্ট নাম্বার এন্ড লেস দেন 6, তাইলে দেখা যাচ্ছে এটা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়ে গেল, মানে একই সাথে দুইটা ঘটনা ঘটতে পারে। এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। Probability distribution টা আসলে কি? It is a listing of the probabilities of all the possible outcomes that could occur if the experiment was done. অর্থাৎ যদি তুমি কোনো একটা পরীক্ষা করো, পরীক্ষার পরে যতগুলো ঘটনা ঘটবে, সমস্ত ঘটনার যদি তুমি একটা তালিকা করো, তাকে সেই করতে সেগুলোকে বলা হয় যে probability distribution। মানে probability distribution হচ্ছে পসিবল আউটকামের একটা তালিকা। তুমি যদি একটা ছককে নিক্ষেপ করো, তাহলে হয় 1 উঠবে, হয় 2 উঠবে, হয় 3 উঠবে, হয় 4 উঠবে, হয় 5 উঠবে, হয় 6 উঠবে। তাহলে 1 2 3 4 5, এই এই 5টা যদি আমি একসাথে তালিকা করি, তাহলে হচ্ছে পসিবল আউটকাম 1 উঠবে, 2 উঠবে, 3 উঠবে, 4 উঠবে, 5 উঠবে, 6 উঠবে। তাহলে এর তালিকা করলাম, তাহলে এটাকে বলা হবে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিন্যাস। এখন সম্ভাবনা বিন্যাসকে আমরা বিভিন্নভাবে আমরা দেখাতে পারি। ইট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ ডায়াগ্রাম। আমরা হচ্ছে একটা প্রবাবিলিটি ট্রি, সেটা আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা প্রবাবিলিটি ট্রির মাধ্যমে আমরা কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখাতে পারি। এবং এটা আমরা কি আমরা আমরা কি করতে পারি, আমরা একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারি, এন্ড বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা শো করতে পারি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারি। এখানে দেখো যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমরা করতে যাই, তাহলে আমাদের সাধারণত যে ধরনের অঙ্ক করতে হবে, তার সাথে জন্য আমাদের যে সূত্র বা ফর্মুলাগুলো ইউজ করতে হবে, এখানে তার একটা চার্ট আমি এখানে দিয়েছি। তোমরা এখান থেকে সহজেই এই অধ্যায়ের সমস্ত রকম সূত্র বা ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবে। দেখো এখানে প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট, অর্থাৎ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা। আমি বলেছি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে অনুকূল উপাদান এবং সর্বমোট যতগুলো ঘটনা ঘটবে তার হচ্ছে অনুপাত। এখানে দেখো প্রবাবিলিটি অফ a সমান a বাই s, এখানে প্রবাবিলিটি অফ a সমান এটা প্রবাবিলিটি, অর্থাৎ এর ঘটার সম্ভাবনাকে আমি বলছি। এই ঘটনার ঘটার সম্ভাবনা কি? a ঘটবে, অর্থাৎ ফেভারেবল ইভেন্ট অফ a, এর অনুকূল উপাদান বাই টোটাল সর্বমোট উপাদান। তাহলে এখানে a সমান সর্বমোট উপাদান আর a হচ্ছে অনুকূল উপাদান। তাহলে দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে, তাহলে যে কোনো একটা রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে ফেভারেবল নাম্বার বাই টোটাল স্যাম্পল পয়েন্ট। টোটাল ফেভারেবল নাম্বার থেকে টোটাল স্যাম্পল পয়েন্ট যদি আমি ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাবো রিকোয়ার্ড প্রবাবিলিটি। এখন যদি পরস্পর অবর্জনশীল ঘটনা হয়, একটু আগে আমি আমরা যেটা দেখলাম নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, অবর্জনশীল ঘটনা, তাহলে যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ, এই যে এখানে দেখো ইউ এর মতো, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ, অর্থাৎ এ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বা প্রবাবিলিটি অফ এ সংযোগ বি। তাহলে এটাকে সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটাকে বলা হয় ইন্টারসেকশন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা প্রবাবিলিটি অফ এ ছেদ বি। তাহলে দেখো এটা অংশ তোমার পেয়ে গেলাম। আর যদি প্রবাবিলিটি অফ a সমান b সমান অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ b। তাহলে যদি অবর্জনশীল হয়, তাহলে প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a ছেদ b, অর্থাৎ দুই ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা বাদ দিতে হবে। আর এখানে অবর্জনশীল হলে শুধুমাত্র প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ b। এছাড়া দেখো এখানে মাল্টিপ্লিকেশন ল আছে, বিভিন্ন রকম প্রবাবিলিটি গুণন সূত্র। প্রবাবিলিটি অফ a ছেদ b সমান প্রবাবিলিটি অফ a গুণন প্রবাবিলিটি অফ b, আবার প্রবাবিলিটি অফ a ছেদ b সমান প্রবাবিলিটি অফ b ইনটু প্রবাবিলিটি অফ a বাই b, and probability of b ছেদ a সমান probability of a গুণন probability of b by a। এছাড়া আমার কি কম্বিনেশন লাগতে পারে? কম্বিনেশন ক্ষেত্রে আমরা NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ব্যবহার করতে পারে। আমাদের করতে হবে যেখানে NCR বাই NCX সমান কম্বিনেশন, আর এখানে NPRP তে পারমুটেশন সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই যে বিশ্বসূচক একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আর যেখানে প্রবাবিলিটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান রুট NPQ, যেখানে আর যদি আমরা পজিটিভ ডিস্ট্রিবিউশন করি, তাহলে পজিটিভ ডিস্ট্রিবিউশনে কোনো একটি ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি বেশি সমান r সমান E ইনভার্স, এখানে মাইনাস চিহ্নতে বলা হবে E ইনভার্স M। এখানে M মানে হচ্ছে মিন, অর্থাৎ পজিটিভ ডিস্ট্রিবিউশনের গড়, আর এখানে R মানে হচ্ছে ওই সংখ্যা। তাহলে M পাওয়ার ডিভাইডেড বাই R ফ্যাক্টোরিয়াল। এছাড়া এখানে একটা বেস থিওরেম দেওয়া আছে, দেখো
এখানে একটা বেস থিওরেমের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বা দ্বিপদী বিন্যাসের জন্য আমরা এই সূত্র ব্যবহার করে প্রবাবিলিটি অফ এক্স অর্থাৎ এক্স ঘটনার সম্ভাবনা হচ্ছে n cx অর্থাৎ n কম্বিনেশন x, যেখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রায়াল, আমি কতবার একটি ট্রায়াল দিয়েছি সেই ট্রায়ালের সংখ্যা, আর c হচ্ছে সূত্রের কম্বিনেশন, আর x মানে নাম্বার অফ সাকসেস, কতগুলো আমি সাকসেস, আর p টু দ্য পাওয়ার x, যেখানে p হচ্ছে আমার p probability of success, আর x হচ্ছে নাম্বার অফ সাকসেস, p হচ্ছে probability of success, আর q হচ্ছে probability of failure। তাহলে আমরা এখানে সবগুলা মান পেয়ে গেছি, আমরা যদি এইগুলো সূত্রে ব্যবহার করি তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা ম্যাথ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা টাইপস অফ প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন আমরা জেনেছি, তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মোট কয় প্রকার আমরা এখন জানবো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মোট দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন। তো যখন ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কোশি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনকে প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশনকে আমরা একরকম ভাগ করব, তাহলে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা ক্যালকুলেট দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ আর টু টাইপ, one is discrete probability of distribution, another is continuous probability of distribution। তাহলে এখানে discrete probability of distribution হচ্ছে binomial distribution আর Cauchy distribution, আর continuous probability of distribution শুধুমাত্র normal probability distribution। তাহলে probability distribution এর discrete distributionটা কাকে বলে দেখো, discrete distribution random variable can take only limited number of value, যদি random variable হয় এবং যদি শুধুমাত্র লিমিটেড নাম্বার অফ ভ্যালু এটা গ্রহণ করে, তাহলে সেটাকে বলা হবে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। দেখো নাম্বার অফ হেডস ইন টু টসেস, দুইটার মধ্যে আমি যদি টস করি তাহলে কি হবে, আমরা এখানে চারটা, আমি টু টসে নাম্বার অফ হেডস, দুইটা টসে আমি নাম্বার অফ কয়টা হেডস পাবো, সেটা যদি শুধুমাত্র এরকম একটা ইভেন্ট হয় তাহলে সেটাকে বলা হবে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, random variable can take any value, মানে random variable কোনো যদি যে কোনো ভ্যালু গ্রহণ করতে পারে। দেখো এখানে কিন্তু নাম্বার অফ হেড কিন্তু এমন হবে না যে না হেড পাবো অর্ধেক হেড এমন পাবো না, এখানে এগুলো কিন্তু একটা লিমিটেড নাম্বার অফ ভ্যালু, এখানে নাম্বার 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, কিন্তু 1.5 1.7 এরকম হয় না এই ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে। আর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে যে কোনো ভ্যালু হতে পারে, 0.001 হতে পারে, হাইট অফ দ্য স্টুডেন্টস ইন এ ক্লাস 5 ফুট 7 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে, 1 ইঞ্চি হতে পারে, 0.00 এত ফুট হতে পারে। অর্থাৎ বিভিন্নভাবে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনকে আমরা একটা নাম্বার ছাড়াও আমরা যে কোনো ভ্যালুতে আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে তোমাদের বলেছিলাম যে একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই করতে পারি। দেখো এখানে একটা পেয়ার কয়েন টস করা হয়েছে, নিরপেক্ষ কয়েন টস করা হয়েছে দুইবার। যখন আমরা যখন এই টসের অঙ্কগুলো করব, তখন একটা জিনিস খেয়াল রাখবো যে টস যদি একবার করা হয় তাহলে হবে 1 স্কয়ার, 2 into 1, 2 to the power 1, যদি 2 to the power 1 অর্থাৎ দুইবার, 2 এর উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে 2 হয়, অর্থাৎ একবার যদি হয় আমরা যে কোনো জিনিস যতবার করে এই কয়েনটা করব শুধুমাত্র 2 এর উপর ততবার পাওয়ার দেব। যদি আমরা দুইবার করি তাহলে 2 এর উপর 2 পাওয়ার, 2 স্কয়ার, মোট 4টা মান আসবে। যদি আমরা কয়েন 3 বার টস করি তাহলে 2 to the power 3 অর্থাৎ 2 কিউব, অর্থাৎ 8টি ঘটনা ঘটবে। যদি আমরা 4 বার কয়েন টস করি তাহলে 2 to the power 4, মোট 16টি ঘটনা ঘটবে। যদি আমরা 5 বার কয়েন টস করি তাহলে 2 to the power 5, মোট 32টি ঘটনা ঘটবে। তাহলে এখানে দেখো আমরা 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 কি করেছি, এখানে আমরা একবার ঘটনা করেছি, দুইটি ঘটনা ঘটেছে হেড এবং টেল। যদি আমরা দুইবার করি তাহলে এখানে আমরা আমরা কিভাবে সলিউশন করব, আমরা প্রথমে হেড এবং টেল দেব, ঠিক আবার এখান থেকে আবার হেড এবং টেল দেব, এখানে আবার দেখো হেড এবং টেল দেব। এখন এই দেখো এই হেড আর হেড মিলে হেড হেড, হেড আর টেল মিলে হেড হেড টেল, আমরা এইভাবে একটা ট্রি ভাবে একটা গাছের মতো গাছের মতো ব্যবহার করতে পারি। এখানে টেইল আছে, এখানে হেড আছে, তাহলে টেইল হেড, এখানে টেইল আছে, মোট টেইলটি। তাহলে পসিবল আউটকাম গুলো দেখো বের হয়ে যাবে। টোটাল দুইবার পয়েন্ট অফ করি, হেড হেড, হেড টেইল, টেইল হেড এবং টেইল টেইল, এভাবে কিন্তু সুন্দর করে আমি বের করে ফেলতে পারি। এই টি ডায়াগ্রামের মাধ্যমে কোনো একটি পয়েন্ট যদি টস করি তাহলে সহজেই আমি টি ডায়াগ্রামের মাধ্যমে মোট পসিবল কতগুলো আউটকাম হবে আমি সেই আউটকামগুলো বের করে ফেলতে পারি। এখন দেখো যদি আমি কয়েন আমি যেভাবে করলাম তাহলে তার সম্ভাবনা কত, তাহলে দেখো দুইবার কয়েনটা টস করা হয়েছিল, তাহলে দুইবার কয়েন টস করা হলে টোটাল ঘটনা হচ্ছে 4। তাহলে এইখানে যখন আমি হেড হেড পেলাম তখন হেড হেড ঘটনার সম্ভাবনা হচ্ছে একবার, শুধুমাত্র একবারই হেড হেড ঘটবে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে অনুকূল উপাদান। তাহলে অনুকূল উপাদান হচ্ছে
তাহলে অনুকূল উপাদান এখানে একটি আর টোটাল উপাদান হচ্ছে 4টি। তাহলে আমার সম্ভাবনা 1/4। এখানে দেখো হেড টেইল এর টোটাল সম্ভাবনা আমার হচ্ছে এখানে একবার হেড একবার টেইল, এখানেও দেখো একবার হেড টেইল এবং একবার হেড, অর্থাৎ একটি হেড এবং একটি টেইল আসার সম্ভাবনা 1/2 গুণন 1/2 সমান সমান 1/4। এখানে কিন্তু একটি টেল একটি প্রথমে টেল পরে হেড আসার সম্ভাবনা 1/4। যদি আমি জিজ্ঞেস করি একটি হেড এবং একটি টেল আসবে, তাহলে দেখো এখানে সম্ভাবনা হচ্ছে 1/4 প্লাস 1/4 সমান সমান 2/8, আমরা ভাগ করলে আবার 1/4 চলে আসবে। এবার দেখো শুধুমাত্র একটি টেইল আসার সম্ভাবনা 1/4। আমরা এভাবে কি করি, যদি মাত্র প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনার সাথে ইফেক্ট না করে, দেখো ফার্স্ট স্পিন হ্যাজ নো ইফেক্ট অন দ্য সেকেন্ড স্পিন, অর্থাৎ আমরা কোনো ঘটনা ঘটার পর সেই ঘটনা সরায় রাখবো না, সেই ঘটনা থাকবে কিন্তু সেকেন্ড ঘটনার সাথে কোনো ইফেক্ট ফেলবে না, তাহলে আমাদের এইরকম ভাবে সম্ভাবনা আমরা বের করে ফেলতে পারি। দেখো এখানে আমরা সেম ভাবে আমরা কিভাবে টি ডায়াগ্রামের মাধ্যমে সম্ভাবনা এবং বিভিন্ন রকম সম্ভাবনা নির্ণয় করছি। এখানে পজিটিভ অ্যাটলিস্ট ওয়ান হেড, তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেড, তাহলে অ্যাটলিস্ট একটি হেড এবং একটি টেলের সম্ভাবনা 1/4, টেল এবং একটি হেড আসার সম্ভাবনা 1/4, এবং অ্যাটলিস্ট ওয়ান হেড মানে একটা হেড আছেই, দেখো একটা হেড আছেই, দেখো এখানে হেড আছে, এখানে হেড আছে, এখানে হেড আছে, তাহলে তিনটি, আর টোটাল আমার ঘটনা 4, তাহলে একটি হেড আছে ওই অ্যাটলিস্ট ওয়ান হেড আসার সম্ভাবনা 3/4। এখানে দেখো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা एग्जांपल, যেখানে টসিং এ কয়েন 3 টাইমস, একটি কয়েন 3 বার টস করলে মোট ঘটনা হবে কত, তোমাদের বলছি 2 কিউব, মানে মোট 8টি ঘটনা হবে। তাহলে আমরা যদি টি ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই জিনিসগুলো সহজেই বের করতে পারবো। যেখানে দেখো তিনটা হেড, দুইটা হেড, একটা টেল, একটা হেড একটা টেল, দুইটা, এভাবে আমরা সুন্দর করে এভাবে সাজাতে পারি যদি টি ডায়াগ্রাম ইউজ করি। তাহলে দেখো যদি আমরা হেডকে x দ্বারা রিপ্রেজেন্ট করি, নাম্বার অফ হেডস, তাহলে দেখো এখানে নাম্বার অফ হেডস 0, মানে একবারও মানে কোনো হেডই পাবো না, যখন 3/টেইল হবে, তাহলে একটি নাম্বার অফ হেড একটা, শুধুমাত্র একটি হেড, দেখো এখানে একটি হেড, এখানে দেখো একটি হেড, এখানে দেখো একটি হেড, এখানে তার মোট ঘটনা 3টি। আবার দুইটি হেড পাবো কয়বার, দেখো দুইটি হেড, দুইটি হেড এবং দুইটি হেড, তিনটি, আর তিনটি হেড পাবো দেখো এখানে একটা। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি মানে কতবার করে ঘটে, কোনো হেডই পাবো না একবার ঘটবে, একটি হেড পাবো 3 বার ঘটবে, দুইটি হেড পাবো 3 বার ঘটবে, আর তিনটি হেড পাবো একবার ঘটবে। তাহলে এভাবে আমরা যদি সম্ভাবনা করি, যখন আমরা কোনো হেডই পাবো না, একবার ঘটছে, টোটাল সম্ভাবনা 8টি, তাহলে সম্ভাবনা 1/8। তারপরে একটি হেড পাবো 3 বার ঘটবে, তাহলে টোটাল সম্ভাবনা 8, তাহলে সম্ভাবনা 3/8, এখানেও 3/8, এখানে 1/8। আমরা এভাবে সুন্দর করে ডিস্ট্রিবিউশন থেকে আমরা কি করি, টেবিল আকারে এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে কিভাবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্ভাবনা বের করতে হয়। আমরা একটা ম্যাথ হলো সলিউশন করি, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস ঘটেছে, ইফ এ এন্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, যেখানে প্রবাবিলিটি a সমান সমান 3/5 and probability b সমান সমান 2/3, 5 probability of a set b and probability of a সংযোগ b। তাহলে আমাদের দেখো given probability a সমান সমান 3/5 and probability b সমান সমান 2/3 আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে probability of a set b। তাহলে probability of a set b এর আমরা সূত্র জানি, probability of a গুণন probability of b, তাহলে probability of a এর মান আমরা বসাই দিলাম, probability of b এর মান বসাই দিলাম, তাহলে আমরা সহজেই 2/5 পেয়ে গেলাম। আবার আমাদের বের করতে হবে probability of a সংযোগ b, তাহলে probability of a সংযোগ b, যেহেতু টু ঘটনা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে আমাদের এই ঘটনা হচ্ছে অপরিহার্য ঘটনা সূত্র ব্যবহার করতে হবে। দেখো আমরা probability of a plus probability of b minus probability of a set b সূত্র ব্যবহার করেছি। probability of a এর মান আমরা জানি, এখানে দেওয়া আছে, probability of b এর মানও আমাদের এখানে দেওয়া আছে, বসাই দিব। আর probability of a set b এর মান আমরা এখানে দেখো শুরুর অঙ্কটা বের করেছি, এই মানটা আমরা এখানে বিয়োগ করে দেব, তাহলে এই মানটা যদি আমরা থেকে আমরা সহজেই 13/15 আমরা একটা মান পেয়ে গেছি probability of a set b। তো তোমাদের যদি এরকম ঘটনা অঙ্কগুলো আছে, তোমরা আশা রাখি সহজেই সলিউশন করতে পারবে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে binomial distribution। There are certain phenomena in nature which can be identified as Bernoulli's process, মানে বার্নৌলি নামে একজন ব্যক্তি যিনি এই বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উদ্ভাবক, তার এই প্রসেসকে বলা হয়েছে বার্নৌলিস প্রসেস, তার নাম অনুসারে বার্নৌলি যেহেতু তার নাম, ইন হুইচ, এবং তার এই প্রসেসের মাধ্যমে বলা হয়েছে যে দেয়ার আর এ ফিক্সড নাম্বার অফ এন ট্রায়ালস ক্যারিড আউট, মানে একটা নির্দিষ্ট সংখ্যক আমার কি করব, আমি প্রচেষ্টা চালাবো, চেষ্টার মাধ্যমে, অর্থাৎ এক্সপেরিমেন্ট নির্দিষ্ট সংখ্যা থাকবে, যেখানে ইচ ট্রায়াল হ্যাজ অনলি টু পসিবল, এবং মানে যতগুলো এই প্রচেষ্টা চালাই না কেন, এই আমার তার থেকে যে আউটকাম হবে শুধুমাত্র দুইটা আউটকাম হবে, শুধুমাত্র দুইটার বেশি আউটকাম হলে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে না।
যদি দুইটা আউটকাম হয়, একটি আউটকামকে আমরা সাকসেস বলবো আর একটাকে ফেলিয়ার হবে, অথবা একটা ট্রু হলে আর একটা ফলস হবে। অর্থাৎ দুইটি মাত্র আউটকাম। আর যদি একটা ফিক্সড ট্রায়াল হয় এবং probability of occurrence of any outcome remains same over successive trial, অর্থাৎ যতই আমি আমি ট্রায়াল করি না কেন, প্রবাবিলিটিটা সবসময় কোনো একটা অকারেন্স ঘটার সম্ভাবনা সেম থাকবে। এবং অবশ্যই ট্রায়ালসটা পরিসংখ্যানিকভাবে স্বাধীন থাকবে। যদি এমন হয় তাহলে সেই ডিস্ট্রিবিউশনকে বলা হবে হচ্ছে probability of binomial distribution according to Bernoulli। এবং আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশন যদি এরকম কন্ডিশন হয়, তখন আমরা এই রকম NCX বা NCR/PR Qn-R বা NCX/Px Qn-X আমরা সূত্র দিয়েছি, সেই সূত্রের মাধ্যমে আমরা কি করব, বাইনারি ডিস্ট্রিবিউশনটা সলিউশন করব। এখানে দেখো তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে, given mean of binomial distribution np সমান 40, mean of binomial distribution 40 and standard deviation 6, calculate np and q। তাহলে দেখো এখানে মিন দেওয়া আছে and binomial distribution এর মিন np, মিন কে প্রকাশ করা হবে কি দ্বারা, np দ্বারা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে প্রকাশ করা হবে হচ্ছে রুট npq দ্বারা। তাহলে এখানে np দেওয়া আছে 40 আর রুট npq দেওয়া আছে 6, আমাদের বের করতে হবে np এবং q। তাহলে np এবং q যদি আমরা বের করতে চাই, তো শুরুতে আমরা এখানে দেখো given np সমান 40 and np রুট npq সমান 6, তাহলে রুট npq সমান যদি 6 হয়, তাহলে আমরা যদি উভয় সাইডে যদি বর্গ করি তাহলে রুট উঠে যাবে, তাহলে npq সমান 36 আমরা সহজেই পেয়ে যাব। npq সমান যদি 36 আমরা পাই, তাহলে দেখো np সমান 40 দেওয়া, তাহলে আমরা np এর মান বসাই, 42 সমান 36। এখন এই 40 টা আমরা এই সাইডে নিয়ে গেলে এখানে ভাগ হিসেবে আসবে, যেখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা q সমান 9/10 পেয়ে যাব। এখন দেখো আমরা জানি p plus q সমান 1, তাহলে p সমান 1 minus q, তাহলে এখন 1 থেকে যদি q এর মান বিয়োগ দেই তাহলে আমরা p এর মান পেয়ে যাব। তাহলে 1 থেকে q এর মান আমরা বিয়োগ দেই, দেখো এখানে আমরা যেভাবে 1 থেকে q এর মান বিয়োগ দিয়েছি আমরা p এর মান পেয়ে গেছি। তাহলে এভাবে আমরা np সমান p এর মান পেয়ে গেলাম। এখন np সমান সমান আমরা জানি 40, অথবা npq সমান সমান আমরা জানি 36 বা রুট npq সমান 6, যে কোনো এক জায়গায় আমরা কি করতে পারি, p এবং q এর মান যদি বসায় দেই তাহলে n এর মানটা আমরা সহজেই পেয়ে যাব। এখন দেখো np এর মান আমরা 40 বসিয়েছি, যেখান থেকে আমরা p এর মান বসানোর ফলে আমরা n এর মান 400 পেয়ে গেছি। তাহলে আমরা n এর মান পেলাম, p এর মান পেলাম এবং q এর মান পেলাম। আমরা এভাবে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো সলিউশন করতে পারবো। যদি শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন np এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট npq, আর p plus q সমান সমান 1। এখানে দেখো একটা প্র্যাকটিস প্রবলেম আমি এখানে উল্লেখ করেছি যে the mean of BD is binomial distribution, যেখানে BD সমান is 20 and its SD মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4। দেখো এখানে মিনও দেওয়া আছে, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, মিন সমান সমান জানি আমরা NP, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান জানি আমরা রুট NPQ। তাহলে এই জিনিসটা তোমরা সলিউশন করো, এখানে আরেকটা দেওয়া আছে, তোমরা এগুলো আসলে সলিউশন করতে পারবে। তো চলো এখানে আরেকটা অঙ্ক আছে, অঙ্কটা আমরা সলিউশন করার চেষ্টা করি। দেখো about 20% of item of production are defective in a certain factory, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে 20% আইটেম হচ্ছে ডিফেক্টিভ। 10 products are packed in a packet, অর্থাৎ একটা প্যাকেটে 10টা প্রোডাক্ট হচ্ছে প্যাকেট করা হয়েছে। among the 2000 packets, 2000 প্যাকেটস এর মধ্যে find a probability of getting packet containing, মানে কিছু প্যাকেট আমরা পাবো যার সম্ভাবনার মধ্যে থাকবে নো ডিফেক্টিভ প্রোডাক্ট, যেগুলোর মধ্যে কোনো প্রোডাক্টই ডিফেক্টিভ প্রোডাক্টই থাকবে না। at least one product is defective, কমপক্ষে একটি ডিফেক্টিভ থাকবেই। আর at least one product is defective, অথবা at least one product is defective আর হচ্ছে at best one product is defective। তাহলে দেখো আমরা অঙ্কগুলো সলিউশন করি। এখানে p সমান 20%, 20% মানে হচ্ছে 1/5। তাহলে p যদি p সাকসেস যদি এখানে 20% এর বাইরে প্রোডাকশন ডিফেক্টিভ, এখানে ডিফেক্টিভ হওয়াটাই কিন্তু আমাদের এখানে সাকসেস, মানে ডিফেক্টিভ হলো কিনা সেটা আমার হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে দেখো p সমান অনুকূল ঘটনা হচ্ছে 20% মানে 1/20 5, তাহলে q সমান 1 minus p সমান 4/5। তাহলে আমাদের এখানে মোট হচ্ছে প্রোডাক্ট 10টি প্রোডাক্ট n হচ্ছে নিয়ে কাজ করতে হবে n, আর টোটাল স্যাম্পল হচ্ছে 2000। তাহলে আমরা নাম্বার অফ প্যাকেজ ইন হুইচ নো প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ এর ক্ষেত্রে আমরা ডিফাইন প্রবাবিলিটি x সমান 0, মানে কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট নেই, কোনো প্রোডাক্ট না 0। তাহলে এখানে নাম্বার অফ সাকসেস 0। তো তাহলে এখানে দেখো NCO ইনটু এইখানে যে পরিভাষিত সূত্র এখানে আমরা ইউজ করেছি px ইনটু q - x, p এর মান 1/5, x সমান 0, q সমান 4 - 5, আর n - x সমান 10 - 0, আর 10CO মানে 10 মানে n এর মান 10 আমরা এখানে দিয়েছি, এখানে পেয়েছি।
তাহলে দেখো সুন্দর করে কোনো ঘটনা সম্ভাবনা 0.104, তাহলে রিকোয়ার্ড প্যাকেট 2000 প্যাকেট থেকে এই সম্ভাবনা গুণ দিলে রিকোয়ার্ড প্যাকেট হচ্ছে 215টা প্যাকেট পাবো, যেখানে কোনো ডিফেক্ট হওয়ার সম্ভাবনা নেই। অনুগ্রহ দেখো, নাম্বার অফ প্যাকেট ইন হুইচ অ্যাট লিস্ট ওয়ান প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ। এট লিস্ট ওয়ান প্রোডাক্ট যদি ডিফেক্টিভ হয়, তার মানে সর্বনিম্ন একটা প্রোডাক্ট ডিফেক্টিভ হবেই, তার বেশিও ডিফেক্টিভ হতে পারে। তো সর্বনিম্ন একটি প্রোডাক্ট যদি ডিফেক্টিভ হয়, তাহলে আমরা যদি টোটাল ডিফেক্টিভ প্রোডাক্টের আমরা সম্ভাবনা জানি ওয়ান থেকে যদি 0টা প্রোডাক্ট ডিফেক্টিভ হওয়া বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব অ্যাট লিস্ট ওয়ান। তাহলে আমরা কি করি, 1 থেকে যাবে 0টার সম্ভাবনা, আমরা এখানে 0টার সম্ভাবনা বের করেছি, সেটা বিয়োগ দিয়েছি, তাহলে 0.8925 সম্ভাবনা 26। তাহলে এখানে রিকোয়ার্ড প্যাকেট 2000 গুণন 0.8826। এখানে দেখো এট বেস্ট হচ্ছে ওয়ান প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ, যদি এট বেস্ট হয় মানে সর্বোচ্চ আমার একটা প্রোডাক্ট ডিফেক্টিভ হতে পারে, তার কমও হতে পারে, তাহলে তার কম 0টা প্রোডাক্ট ডিফেক্টিভ হতে হবে অথবা একটা প্রোডাক্ট ডিফেক্টিভ হতে পারে। তাহলে যদি আমরা 0টা প্রোডাক্ট ডিফেক্টিভ এবং একটি প্রোডাক্ট ডিফেক্টিভ যোগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা সুন্দর করে পেয়ে যাবো। তাহলে হচ্ছে এখানে সম্ভাবনা 0 অথবা সম্ভাবনা 1, দুইটা আমরা এনসিও px qn x আমরা সূত্র বসাই দিলাম। এখানে nc1 q1 qn 1 আমরা দিয়ে দিয়েছি, যেখানে আমরা সহজে আমরা অঙ্কগুলো পেয়েছি। তাহলে যদি আমরা এই ধরনের অঙ্কগুলো থাকে, তাহলে আমরা আশা রাখি তোমরা সহজে দ্বিপদী বিন্যাস সূত্র ব্যবহার করে তোমরা কি করতে পারবা, সলিউশন করতে পারবে। এখানে দেখো তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু আমাদের প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে। আশা রাখি তোমরা এগুলো সহজেই প্রবাবিলিটি ডায়াগ্রামের মধ্যে ব্যবহার করে এবং কিন্তু বিভিন্ন সূত্র ব্যবহার করে তোমরা এগুলা সলিউশন করতে পারবে। এখন কোষী ডিস্ট্রিবিউশন দেখো, দ্বিপদী বিন্যাস কোষী বিন্যাস কখন রূপান্তরিত হবে, যখন n টেন্ডস টু ইনফিনিটি, যখন আমাদের ট্রায়ালের সংখ্যা বাড়তেই থাকবে, যখন আমাদের চেষ্টার সংখ্যা বাড়তে থাকবে কিন্তু সাকসেসের সম্ভাবনা কমতেই থাকবে, যাকে সাকসেস সমান p টেন্ডস টু p টেন্ডস টু 0, অর্থাৎ p সাকসেসের সম্ভাবনা 0 এর দিকে চলে আসবে, আর আমার সাকসেসের সম্ভাবনা যাবে কোথার দিকে, চেষ্টার সম্ভাবনা আমার বাড়তেই থাকবে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে কোষী ডিস্ট্রিবিউশন। যেমন তোমাদের যদি আমি বলি কোনো একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা কত, তাই দেখা যাচ্ছে এখানে যদি মানে এক বছরে তাহলে দেখা যাচ্ছে 365 দিনে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা খুবই কম। তাহলে এইভাবে আমাদের এইভাবে কি হবে, বিভিন্ন রকম যে ঘটনাগুলোর চেষ্টা সংখ্যা বেশি, আর চেষ্টা সংখ্যা বেশি কিন্তু অনুকূল উপাদানের সংখ্যা কম, সেটাকে বলা হবে কোষী ডিস্ট্রিবিউশন। তাই আমরা বলতে পারি দ্বিপদী বিন্যাস কোষীয় বিন্যাসে রূপান্তরিত হয় যখন n টেন্ডস টু ইনফিনিটি এবং p টেন্ডস টু 0, অর্থাৎ ট্রায়ালের সংখ্যা বাড়তে থাকে এবং সম্ভাবনার সংখ্যা কমতে থাকে, যেটা আমরা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারি, সমাধান করতে পারি। এখন দ্বিপদী বিন্যাস ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আমরা বলেছি ডিসক্রিট ডিস্ট্রিবিউশনটা কি তোমরা জানো। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন মানে যে কোনো ভ্যালু গ্রহণ করে, সেখানে কিন্তু 0.1 0.001 যে কোনো গ্রহণ করে। occurrence স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, অবশ্যই যে কোনো একটি ঘটনার সম্ভাবনা স্বাধীন হতে হবে। mean number of occurrence in a unit of time is proportional to size of unit, মানে যদি কোন 5 in a 1 হয়, অর্থাৎ প্রতিটা ঘটনা ঘটার সম্ভাবনা প্রতি ইয়ারে যা হবে পরের ইয়ারে সেই অনুপাতে হবে, মানে এই জিনিসগুলো সমান থাকবে। যখন প্রথম বছরে যদি 5 হয়, দ্বিতীয় বছরে ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই 10 হবে। এখন মেইন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা এই যে চিহ্ন দেখছি এটার নাম হচ্ছে ল্যাব্রা। তখন আমরা হচ্ছে এই চিহ্ন দ্বারা আমরা কি করতে পারি, আমরা ল্যামডা, এই ল্যামডা দ্বারা কিন্তু আমরা হচ্ছে গড় বোঝাচ্ছি। মিন সমান এনপি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ল্যামডা সমান রুট এনপি, এবং ইট ইজ অলওয়েজ রাইট স্ক্রুজ, এবং এটা সব সময় ডান দিকে সুবিধাগত থাকবে, এটা হচ্ছে কোষী ডিস্ট্রিবিউশন। এখন দেখো এখানে কোষী ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক, যেখানে এ টেলিফোন অপারেটর রিসিভ 3 টেলিফোন কলস অন এভারেজ পার মিনিট, প্রতি মিনিটে গড়ে সে 3টি কল গ্রহণ করে। তাহলে এই যে m সমান কোষী বিন্যাসের m সমান এভারেজ, তাহলে এখানে m এর মান কিন্তু আমরা 3 পেয়ে গেলাম। ফ্রম 10 am টু 12 am, প্রতি 10 am টু 12 am থেকে 3টি করে কল গ্রহণ করে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইন আ সার্টেন মিনিট অফ আ গিভেন টাইম ইন্টারভাল অফ এ ডে দ্য অপারেটর রিসিভ, মানে কোনো একটা নির্দিষ্ট মিনিটে নো কল, কোনো কলই পাবে না, অ্যাট লিস্ট 2 কল, কমপক্ষে 2টা কল, অ্যাট লিস্ট 2 কলস, অথবা কমপক্ষে 2টা কল পাবে, আর হচ্ছে 2 অর 3 কলস, অথবা 2 এবং 3টি কল পাবে, এরকম একটা সম্ভাবনা। at least 2 call, at best 2 calls এবং 2 or 3 calls। এখানে দেখো the number of telephone call between 10 am to 12 am, আমরা এই যে নাম্বার অফ টেলিফোন কলকে আমরা x হিসেবে প্রকাশ করব, আর যেহেতু এখানে দেখো মেইন এবং ভ্যারিয়েন্স রিসিভ কল উইল বি 3, যেহেতু এটা একটি কোষী বিন্যাসে
ভেদাঙ্ক এবং গড় সমান, যেখানে আমরা সুতরাং এটা বললাম 3। তাহলে আমরা মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন m সমান 3, তাহলে আমরা সূত্রটা জানি ইনভার্স m * m টু দ্য পাওয়ার r বাই r, যেখানে হচ্ছে আমরা m এর মান বসায় দিয়েছি। এখন নো কল কোন ঘটনা পাওয়ার সম্ভাবনা মানে 0, তাহলে এই r এর মান 0, তাহলে 0 * 0 ফ্যাক্টর বসায় দিলেই কিন্তু আমরা এটা ক্যালকুলেটর প্রয়োগ করলে আমরা পেয়ে যাব। এখন দেখো probability of receiving at least 2 কল, শুধুমাত্র কমপক্ষে 2টি কল, মানে একটি কল পাবে, কমপক্ষে যদি 2টি কল হয় তাহলে বেশিও পাবে, 2টি কল পাবে বা 3টি কল পাবে, প্লাস এরকম অগণিত আরো বিভিন্ন কল পেতে পারে। তাহলে আমরা যদি একটি কল থেকে শূন্য এবং একটি কল মানে শূন্য কল এবং একটি কল ছাড়া বাকি সব কলই পেতে পারে। at least 2 কল মানে কমপক্ষে 2টি কল পাবে, আরো বেশি পেতে পারে, কিন্তু শূন্য কল বা একটি কল পাবে না। তাহলে এক থেকে যদি আমরা শূন্য কল এবং একটি কল বাদ দেই, তাহলে দেখো কমপক্ষে আমরা 2টি কল পেয়ে যাব। কোশিমিনাসের সূত্র অনুসারে এখানে আমরা দিয়ে ক্যালকুলেট করলে পেয়ে যাব। এখানে probability of receive at best 2 calls, অর্থাৎ কমপক্ষে যদি আমরা 2টি কলের কথা চিন্তা করি, তাহলে at best মানে সর্বোচ্চ 2টি কল পাবে, তার বেশি পাবে না। অর্থাৎ 0টি হতে পারে, 1টি হতে পারে বা 2টি হতে পারে, সেটা আমরা কোশিমিনাসের সূত্র দ্বারা আমরা পেয়ে যাব। probability of receive 2 or 3 কল, অর্থাৎ হয় 2 কল পাবো না 2 পাবো, তাই 2 এর probability of 2টি ঘটার সম্ভাবনা প্লাস probability of 3টি ঘটার সম্ভাবনা যদি আমরা বলি, এবং তাইলে আমরা probability of 2 or probability of 3 কলসটা সহজেই আমরা এখানে পেয়ে যাব। তো এভাবে আমরা কোশিমিনাসেরটা সমাধান করতে পারি অঙ্কগুলো। নরমাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা এখন জানব। নরমাল ডিস্ট্রিবিউশনটা কি? দেখো নরমাল ডিস্ট্রিবিউশন, তার নরমাল ডিস্ট্রিবিউশন ইট ইজ এ কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং এই নরমাল ডিস্ট্রিবিউশনটা ডেভেলপ করেছে ম্যাথমেটিশিয়ান 18th সেঞ্চুরিতে। এটা নরমাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে প্রথম ডেভেলপ করা হয়, যেটা ডেভেলপ করে কার্ল গুজ। সো এই গুজের নাম অনুসারে এই নরমাল ডিস্ট্রিবিউশনকে বলা হয় গুজিয়ান ডিস্ট্রিবিউশন। ইট ইজ আ সাইমেট্রিক্যাল অথবা ইউনিমোডাল, অর্থাৎ এই সাইমেট্রিক্যাল মানে হচ্ছে যার পিক পয়েন্ট থাকে একটা, পিক পয়েন্ট থাকবে একটা, অনেকগুলো পিক পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে সাইমেট্রিক্যাল। আর যেহেতু এটা সাইমেট্রিক্যাল, সুতরাং তার মেইন, মিডিয়ান এবং মোড সব এক জায়গায় থাকবে, সব সমান হবে, এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে হাইট ওয়েট, এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে প্রবাবিলিটি অফ ডেনসিটি। তাহলে এই রকম যদি থাকে তখন সেটাকে বলা হবে হচ্ছে আমার নরমাল ডিস্ট্রিবিউশন। দেখো এখানে নরমাল ডিস্ট্রিবিউশনের যদি হয় তাহলে দুইটা প্যারামিটার কিভাবে থাকে দেখো, সেম মিন ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হতে পারে, সেম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিফারেন্ট মিন হতে পারে, ডিফারেন্ট মিন ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হতে পারে। এখন দেখো এখানে একটা স্যাম্পল ডিস্ট্রিবিউশনের কথা, একটা আমরা এখানে একটা সব দেখতে পাচ্ছি, যেখানে শুধুমাত্র একটা পিক পয়েন্ট এবং পিক পয়েন্টের দুই সাইডে ডাটা সমভাবে বিস্তৃত, এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। এখানে খেয়াল করো নরমাল ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে একটা শর্ত পূরণ করতে হবে, যেখানে এই ফার্স্ট 60% অফ এটি ডাটা থাকে এই এলাকার মধ্যে, এবং 95.5% অফ ডাটা থাকে এতটুকু এলাকার মধ্যে, এবং 99.0% অফ ডাটা এই সমস্ত এলাকা যদি কভার করে, তখন সেটাকে বলা হবে হচ্ছে আমার নরমাল ডিস্ট্রিবিউশন। সেটাকে আমরা এভাবে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, যেরকম দেখাতে পারি। দেখো এখানে যে কিভাবে থাকে, যে মেইন প্লাস মাইনাস ওয়ান স্টার ডিভিশন কভারস অ্যাপ্রক্সিমেটলি 68% অফ দ্য এরিয়া আন্ডার অল দ্য কার্ভ। দেখো এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে 68% এর মেইন, প্লাস মাইনাস 1 হচ্ছে 68% ডাটা, আর মেইন প্লাস মাইনাস 2 হচ্ছে আমার এত পার্সেন্ট ডাটা, এবং মেইন প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমার 99.7% ডাটা কভার করবে। সেটাকে বলা হবে নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমার প্রোগ্রাম ডিস্ট্রিবিউশন এই পর্যন্ত ছিল। এই আমার কোর্সে কমপ্লিট করতে যে বইগুলো সহায়তা আমি নিয়েছি, এবং তোমরা তোমাদের জন্য আরো ফার্দার বই থেকে ডিটেইলস জানার জন্য তোমরা যে বইগুলো এই বইগুলো সহায়তা তোমরা দিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধৈর্য ধরে তোমার এই সম্ভাবনার এই ক্লাসে থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা যে আমার সাথে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সঙ্গে এতক্ষণ ছিলা, আশা রাখি তোমরা সম্ভাবনা, বাইনারি দ্বিপদী বিন্যাস, কোষবিন্যাস সম্পর্কে জেনেছো, এবং কিভাবে দ্বিপদী বিন্যাসের অঙ্কগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করতে পারি, এবং কোষবিন্যাসের অঙ্কগুলো আমরা সলিউশন করতে পারি, সেটা তোমরা আয়ত্ত করতে পেরেছো, এবং তোমরা পরীক্ষার খাতায় এই সম্পর্কে যদি আসে তোমরা সহজে এগুলো সলিউশন করতে পারবে। তো তোমরা আমার পরবর্তী লেকচারে তোমাদের অগ্রিম শুভেচ্ছা। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। তোমাদের জন্য শুভেচ্ছা আবারও জানিয়ে আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।